নমস্কার। কবি দীপক চন্দ্র দাসের লেখা মাস্টার মশাই, কি ভাবছেন? কি হচ্ছে চারিদিকে? দেখছেন কি শুনছেন খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়? ডাক্তার তার মাকে ঘর থেকে বের করে দেয়, ইঞ্জিনিয়ার বাপকে পেটায়, অফিসার ঘুষ নেয়, মিনিস্টার টাকা চুরি করে। মাস্টার মশাই, কি ভাবছেন? এদের আপনি পড়িয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন ধরে এদের আপনি পড়িয়েছেন। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এদের আপনি পড়িয়েছেন। সব ভুল সিলেবাস স্যার। এবার সিলেবাসটা বদলাতে বলুন। সব সিলেবাসে এবার মনুষ্যত্ব যোগ হচ্ছে। শুধু ডাক্তার নয়, শুধু ইঞ্জিনিয়ার নয়, শুধু অফিসার নয়, শুধু মিনিস্টার নয়, সব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার। আমাদের মানুষ করুন। বলা হয়, এবং আমরা সকলেই জানি যে মা বাবার পরে শিক্ষকের স্থান। মা বাবার জন্ম দিয়েছেন, তারপরে জীবনের বেশিরভাগ সময়টাই তাদের সঙ্গে কাটাতে হয় শিক্ষক। Miniature society and teacher is the backbone of the society. শিক্ষক সমাজ গঠনের কারিগর। তবে এটা মুশকিলের ব্যাপার কি জানেন তো, মানে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখন কিন্তু একটু শিক্ষক হতে রাজি নয়। তো আমি ক্লাসে জিজ্ঞাসা করি, তোমরা কারা শিক্ষক হতে চাও, একটু হাত তুলো। তো দেখলাম বেশিরভাগই দোস্ত করছে। তারপরে একটা গল্প শোনা। দেখো, আমরা হচ্ছে সেই বেয়াদব মানুষ। বেয়াদব কেন বেয়াদব বললাম যে আমরা কিন্তু কাউকে বলি না যে স্যার সালাম আলাইকুম, আমরা ওয়ালাইকুম আসসালামটা শুনি, আমাদের গর্বের ব্যাপার। তো মাইনে তো এক বাবা, অনেক বিশাল বলতো। তাহলে তোমরা কেন শিক্ষকতার পেশাটা বেছে নিচ্ছ? উপরিয়ায় আমাদের অনেক বেশি। কিরকম উপরি? ধরো কি বলবো, ওই যে একটা ঘটনা বলি। একদিন আমি গাড়ি করে আসছি, অনেক রাত হয়ে গেছে। এক পুলিশ অফিসারের সঙ্গে, মানে উনি গাড়ি রাস্তায় নাইট ডিউটি করছে। গাড়িতে আটকেছে, হয়তো মোটা অঙ্কের কিছু পাওয়া যাবে আসবে। তো ড্রাইভারকে আটকেছে। আমি প্রায় অর্ধ ঘুমন্ত অবস্থায়। তো গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে স্যার বলে এমন ভাবে পায়ে পড়লো, আমি তো মানে প্রায় কাদা হয়ে গেল। কি ব্যাপার বললো হঠাৎ করে পুলিশ অফিসার পায়ে? অপরাধও করিনি কিছু না। স্যার আমাকে চিনতে পারছেন? বলে আরে বাপরে, তুই আমাদের সেই সভ্য। আরে কি বলবো, ঠিক আছে বাবা, ভালো আছিস তো? স্যার আপনি সুস্থ তো? ঠিক আছে, যান স্যার, হ্যাঁ ধীরে সুস্থে যান, কোনো অসুবিধা হবে না। তো একজন কি বলবো, যে বেতন তো সমান, সেটা ঠিকই আছে, উপরি পাওনা হয়তো বেশি অন্যান্য প্রফেশনে, কিন্তু অন্যান্য প্রফেশনের প্রত্যেকের জন্মদাতা একজন শিক্ষক। একজন উকিল তৈরি করেন একজন শিক্ষক, একজন ডাক্তার তৈরি করেন একজন শিক্ষক, একজন অফিসার তৈরি করেন, একজন মন্ত্রী তৈরি করেন, সব তৈরি করেন একজন শিক্ষক। একজন সক্রেটিস যদি না জন্মাতেন, তাহলে একজন প্লেটো জন্মাতো না। একজন প্লেটো না জন্মালে একজন অ্যারিস্টটল জন্মাতেন না। আর একজন অ্যারিস্টটল না জন্মালে, আপনারা সবাই জানেন, আলেকজান্ডারের প্রিয় শিক্ষক ছিলেন অ্যারিস্টটল।
সেই অ্যারিস্টটল যিনি বিশ্বকে নতুন মাত্রায় নিয়ে এসেছিলেন, অবাক হন। তো এরকম একটা বেয়াদবি পেশায় নিজেকে যদি গড়ে তুলতে হয়, তাহলে ছাত্রদেরকে কিছু দিতে হবে। তো আমার সঙ্গে একদিন এক ছাত্রের হঠাৎ রাস্তায় দেখা, সে একদম কি বলবো স্কুলের ছেলে, হঠাৎ ড্রেস ফ্রেস ঘুরে জুতো ঝাঁটা লাঠি যা আছে তার বাড়িতে নিয়ে পোপো করে দৌড়চ্ছে তার এক বন্ধুর বাড়িতে রেখে আসবো। তাকে জিজ্ঞাসা করলাম, কিরে কি ব্যাপার, এত হন্তদন্ত চলছিস, কি ব্যাপার, কি বলতে কি? স্যার কালকে রেজাল্ট বেরবে তো, ওগুলো বন্ধুর বাড়িতে রেখে না আসে তাহলে আমার উপরই পড়বে কালকে ওগুলো সব। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে, আগে ছিল একান্নবর্তী পরিবার, কেউ কারো কতগুলো ছেলে মেয়ে সব করে রাখতো, একটা যৌনবলী সংসারের সাথে। অতএব ওই একটা বাচ্চার উপরেই তার আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু, তার জন্য যত রকমের অত্যাচার, মানুষের টর্চারিং সমস্ত একটি ছেলের উপর বা দুই ছেলে। যাই হোক, বাড়িতে তো যা চলছে চলছে। একজন আদর্শ শিক্ষক হিসাবে যদি আপনি মানুষের মনে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে ভূমিকা গ্রহণ করতে হবে নায়কের মতন, গান গেয়ে মন ভরে দিতে হবে তার। একজন নায়কের মতন তাকে ছবি এঁকে দিতে হবে ক্লাসের মধ্যে, নায়ক আপনি। এই শিল্পী সত্তাকে আপনার মধ্যে দিয়ে তার মধ্যে থেকে প্রলয় সিনেমাটা যারা দেখেছেন, হ্যাঁ, 700 বিশাল ব্রাঞ্চের অভিনয় করছেন, বরুণ বিশ্বাসের ভূমিকায় অভিনয় করে স্কুলের মাস্টারমশাই পড়ান বন্দ্যোপাধ্যায় বলছেন, মাস্টারমশাই মুখে প্রস্রাব করে দিয়েছেন কিছু দুষ্কৃতী সিনেমাটা দেখানো। একটা সিনে এসে তাদের দাদাগিরি বন্ধ করে দিয়ে শাশ্বত মাস্টারমশাইকে বলছেন, পড়ান বন্দ্যোপাধ্যায়কে, যান না মাস্টারমশাই, এই ফিজিক্স কেমিস্ট্রির এসব বাদ দিয়ে ছাত্রগুলো একটু বুক চিটিয়ে কথা বলতে শেখান না, সমাজের এগেস্টে কথা, বিপ্লবের এগেস্টে কথা, বিপ্লব ঘটাতে চেষ্টা করুন, যান বলুন। হ্যাঁ, আমার কোনো চাপ নেই। শেষকালে গিয়ে বলছে, বলুন বিশ্বাসে আমার ছেলে হয়েছে, তার নাম রাখবো বলুন, বিশ্বাসটা নয় বুঝেই খা। এইরকম আদর্শ শিক্ষক বলুন বিশ্বাস ছিলেন। যাই হোক, আপনার একজন আদর্শ শিক্ষক হিসাবে আমার মনে হয় কাজ হবে আমার সবচেয়ে ক্লাসের পিছিয়ে পড়া ছেলেটাকে, তাকে সবচেয়ে বেশি বোঝানো। তাহলে দেখুন, এক ছেলে দুটো পাখি মারা যাচ্ছে, ভালো ছেলেটা তো এমনি বুঝে যাচ্ছে, এবং পিছিয়ে পড়া ছেলেটাও বুঝছে। আর এটাও বললাম, একজন শিক্ষক হবেন শিল্পীর মতো, ছাত্রর মনে একদম ছবি এঁকে দেবেন। এখন অনেকেই ভাবেন হয়তো মাস্টারমশাই বা দিদিমণি কি ড্রেস পরে এলেন, কি লিপস্টিক পরেছেন, কি পোশাক পরে আপনি ডেলিভার করছেন, এটা ব্যাপার না। কিন্তু ছাত্র ভালোবাসে, জানতে হবে। বলছে, ইফ ইউ লার্ন টু জন, ফার্স্ট নোন টু জন, আগে জনকে জানুন। বন্ধুত্বপূর্ণ আচরণে মিশুন, কি বলবো, বন্ধুত্বপূর্ণ আচরণে মিশতে, আপনি বন্ধুর মতন আচরণ নয়। একটা ব্যাপার কি জানেন তো, ওই শিক্ষক মালিকা পড়িলে গলে, ব্যক্তি তুলে যায় তলে, প্রতি ফুলে এবার মনে রাখে। অনেকদিন বাদে আজকে আমার কাছে একজন ছাত্র, প্রাক্তন ছাত্র, চিনতে পারছেন, আমি এখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই। বাহ, নামটা তো ঠিক মনে করতে পারছি না বাবা। স্যার আমি সব, হ্যাঁ, তো আপনি এখনো সেরকম রাত জাগে? রাত জায়গাটা কি বলবো, শোনে পড়াশোনা করি, দেখ বাবা বড় জায়গায় গেছিস। এই ছাত্র যখন অনেক বড় জায়গায় যায়, তো আমার মনে হয় ঠিকই আছে, আমাদের আমরা বোধহয় নিজেদের সেই গাছ মানুষ বলে না, গাছ মানুষ, অনেক বড় মাপের মানুষ, গাছের সমান মানুষ, সেরকম একটা জায়গায় হ্যাঁ নিয়ে যেতে পেরেছি বা চেষ্টা করছি। যাই হোক, এটাই বলা ছিল যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে ছাত্রদের সঙ্গে মিশুন, তাদের কাছে
ভালোবাসুন, সকলে ভালো থাকুন। আজ শিক্ষক দিবস। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র, সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। অর্থাৎ আমার কাছে সবাই শিক্ষক, তাদের প্রত্যেকের কাছে শেখার আছে কিছু। তাই সেই সমস্ত শিক্ষকদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের কাছে রসদ নিয়ে আমি আজ এই জায়গায় এসেছি এবং শিক্ষকতার পেশাটি বেছে নিয়েছি। মোরা শিক্ষক, ধরনীর মোরা পরম আত্মীয়, মানুষের মোরা দীক্ষক। তো আজ বিষ্ণু শর্মা কি কোনো রামনাথের যুগ নয়, তবুও শিক্ষককে কিছু মূল্যবোধের বাহক হতে হয়। মহাকবি কালিদাস শিক্ষকের চেহারা বর্ণনায় এক শীর্ণ দেহী, জীর্ণ বস্ত্রধারী, নির্লোভ এক মানুষের কল্পনা করেছেন। আধুনিক শিক্ষাবিজ্ঞান অবশ্য শিক্ষককে দেখে একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হিসাবে। আজ যে মনীষীর জন্মদিন আমরা শিক্ষক দিবস পালন করছি, সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম হয় 1888 সালের 5ই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুতিন্নি নামক এক অভাব অনটন তার শিক্ষার আগ্রহে বিশেষ ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি। বাবা চাইতেন লেখাপড়া না করে পুত্র যেন তার মতনই পুজোরিপে প্রাক্তন হন, কিন্তু রাধাকৃষ্ণনের মন তো অন্য জায়গায়। আচার্য রাধাকৃষ্ণনের কোনো পূর্ণাঙ্গ জীবনী আছে কিনা আমার জানা নেই, তবে মাই সার্চ অফ ট্রুথ নামক পুস্তিকায় তার জীবনের কিছু ঘটনা লিপিবদ্ধ আছে। আমি আসছি সেই প্রসঙ্গে। তার আগে একটা কবিতা অবশ্যই আপনাদের শোনাবো। স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত রাধাকৃষ্ণন তদানীন্তন খ্রিস্টান মিশনারিগণ কর্তৃক সময়ে অসময়ে হিন্দু ধর্মের অহেতুক কঠোর সমালোচনা নিজের হিন্দুত্বের অহংকারে আঘাত অনুভব করতেন। সেকালে হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে হিন্দু ধর্মে নৈতিকতার স্থান নেই। এই অন্যায় অপবাদের প্রতিকারের জন্য রাধাকৃষ্ণন এক বিশেষ উপায় অবলম্বন করেছিলেন। সেই সময় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে MA পরীক্ষায় অন্যান্য উত্তরপত্রের সঙ্গে একটি মৌলিক প্রবন্ধ রচনারও বিধান ছিল। রাধাকৃষ্ণন সেই সুযোগে ইথিক্স অফ বেদান্ত, অর্থাৎ বেদান্তে নৈতিকতার স্থান, নীতি ধর্মের স্থান নামক একটি মৌলিক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। মাদ্রাজ খ্রিস্টান কলেজের অধ্যক্ষ বিশিষ্ট অধ্যাপক হক সাহেব প্রবন্ধটি পাঠ করে খুব খুশি হয়েছিলেন। রাধাকৃষ্ণনের প্রবন্ধটি গুরুত্বপূর্ণ দার্শনিক সমস্যার সমাধান সূচি দিয়েছে এবং জটিল যুক্তিজ্ঞান ও পরিশুদ্ধ উচ্চতর ইংরেজি ভাষা জ্ঞান রচনাটিকে অনন্য মাত্রা যোগ করেছে। 1908 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ওই রচনাটিকে দ্য ইথিক্স অফ দ্য বেদান্ত অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসপোজিশন নামক পুস্তকারে প্রকাশ করেন। 1912 সালে রাধাকৃষ্ণন এসেন্সিয়াল অফ সাইকোলজি বা মনস্তত্ত্বের প্রধান বিষয়বস্তু নামে আরও একটি পুস্তক রচনা করেন। মাদ্রাজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বা ফিলোসফি বিভাগে
সর্বোচ্চ পদে অধ্যাপনা করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং লাইসেন্সিয়েট ইন টিচিং বা এলটি উপাধি লাভ করেন। জীবন সাধনার জন্য। এই হলো জ্ঞান তপস্বী সাধক ঋষি কর্মযোগী রাধাকৃষ্ণনের মর্মবাণী। তার মতে টিচার্স should be the best mind of the country. দেশে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানরাই শিক্ষকতার পেশা বেছে নেওয়া উচিত। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে রাধাকৃষ্ণনকে পাঠানো হয় সোভিয়েত রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে। তখনকার রাশিয়ার রাষ্ট্রপ্রধান লৌহ মানব স্টালিন কোনো বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতেন না, কিন্তু রাধাকৃষ্ণনকে স্বাগত ও বিদায় জানানোর সময় বিশেষ সময় জানিয়েছিলেন তার পাণ্ডিত্যের জন্য। 1952 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার সভাপতিত্বের দায়িত্বভার গ্রহণ করেন। 1954 সালে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। 1962 সালে রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তার গুণমুগ্ধ ছাত্ররা তার জন্মদিন উদযাপন করতে চাইলে তিনি বলেছিলেন, instead of celebrating my birthday, it would be my proud privilege if 5th September observed as Teachers Day. সেই থেকে টিচার্স ডে পালিত হয়ে আসছে। রাষ্ট্রপতি পদে আসীন হয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দুটি গুরুত্বপূর্ণ সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করেন। ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন ছিল 10,000, সেই সময় নির্দিষ্ট ছিল। অধ্যাপক রূপে রাধাকৃষ্ণন মাসিক 2,000 টাকা বেতন নিতে অভ্যস্ত ছিলেন। তাই তিনি বাকি 8,000 টাকা দেশ গঠনের কাজে ব্যয় করার নির্দেশ দেন। একদিকে হয়তো তার অনাড়ম্বর জীবনযাত্রার পক্ষে এই অর্থই যথেষ্ট ছিল, আবার অপরদিকে ভাবলে দেখবেন যে তার এই বিরাট ত্যাগ শিকার সমাজের সকল স্তরের মানুষের কাছে আদর্শ রূপে গণ্য হওয়ার জন্য। সমাজ জীবনে এইভাবে আদর্শ স্থাপনের চেষ্টা বিরল। এইবার আসি আমি রাধাকৃষ্ণনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় সিদ্ধান্ত। ব্রিটিশ রাজত্বে ভারতের বড়লাটরা গ্রীষ্মকাল অবকাশ যাপনের জন্য মাঝে মধ্যে কিছুদিনের জন্য দিল্লি থেকে সদল বলে শৈলাবাস সিমলায় চলে যেত। ফলে সিমলায় এক বিরাট প্রাসাদ এবং বড়লাটের অস্থায়ী অফিসের জন্য প্রয়োজনীয় ঘরবাড়ি এবং সংলগ্ন ভূসম্পত্তি ও বাগিচা রক্ষণাবেক্ষণের জন্য ছোট বড় বহু সরকারি কর্মচারী, দাসদাসী এবং বিরাট এক পুলিশ বাহিনী নিযুক্ত রাখার পাকা ব্যবস্থা ছিল। স্বাধীন ভারতের রাষ্ট্রপতির জন্য বছরে কয়েকটা দিনের জন্য বিরাট পরিমাণ খরচ রাধাকৃষ্ণন অপছন্দ করে তুলে দেন এবং সেখানে উচ্চ শিক্ষা গবেষণার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ নামে একটি স্বশাসিত আবাসিক সংস্থা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। 1962-তে ভারত চীন যুদ্ধে ভারতের পরাজয় হওয়ায় রাধাকৃষ্ণন জওহরলাল নেহেরুকে কিন্তু মৃদু ভৎসনা করেন এবং নেহেরুর সাথে মতের মিল না হয় সংসদে তিনি কিন্তু রুলিং চেয়েছিলেন। 1963-তে রাধাকৃষ্ণন
3 সপ্তাহের জন্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আমেরিকা ভ্রমণ করেন। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন কেনেডি। রানী এলিজাবেথ তাকে অর্ডার অফ মেরিট নামক রাজকীয় সম্মানে ভূষিত। রিলিজিয়ন ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থে রাধাকৃষ্ণন বলেছেন, বিজ্ঞান একাধারে সৃষ্টি, অন্যধারে এর অপব্যবহার ধ্বংসের কারণ। তিনি মনে করতেন ধর্ম কোনো মতবাদ বা বিশেষ কোনো একটি সাংকেতিক নিয়মনীতি পালনের ব্যবস্থা মাত্র নয়, পরমার্থিক সত্তার পূর্ণ উপলব্ধি এবং সেই সম্বন্ধে গভীর অন্তর্দৃষ্টি হলো আসল ধর্ম। ফ্র্যাগমেন্টস অফ কনফেশনস গ্রন্থে রাধাকৃষ্ণন উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর সাথে তার প্রায় 30 বছর বন্ধুত্বের কথা। রাধাকৃষ্ণন পিতৃধনে পুত্র এবং কন্যার সমান অধিকার নীতিকে সমর্থন জানিয়েছিলেন, যা পরবর্তী সময়ে ভারত সরকার কর্তৃক আইনে পরিণত হয়। দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা সম্পর্কে রাধাকৃষ্ণন মন্তব্য করেছিলেন যে ভারতের অতি অল্প সংখ্যক মানুষ অতুল ঐশ্বর্য এবং বিপুল বৈভবের মধ্যে বাস করছে, আর তারই পাশাপাশি কোটি কোটি অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন মানুষ চরম দারিদ্র্যে ও দুঃখে দিন যাপন করছে। আমাদের কাজ হবে সেই সমস্ত বঞ্চিত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ, তাদের দুঃখ সান্ত্বনা দান এবং তাদের দুঃখ মেটানোর চেষ্টা চালানো। আজকের দিনে সেই মহাপুরুষের জন্মদিনে তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। যিনি বলেছিলেন জাতি ও সভ্যতার জন্ম আছে এবং মৃত্যু আছে, কিন্তু এই মানব জীবন অমর, অনন্ত এবং পরমার্থিক সত্তা, অর্থাৎ সত্য, শিব, সুন্দরের শাশ্বত মূল্যবোধই মানব জীবনের ধর্ম। নমস্কার।